হাই মাই ইউটিউব ফ্যামিলি। তোমাদের আজকে কিছু এমন গল্প শোনাবো, গল্প নয়, সেগুলো সব সত্যি, কিছুটা অন্য জগতের যারা আছে না তাদেরকে নিয়ে, অশরীরীদের নিয়ে কিছু কথা তোমাদের আজকে শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা জানি না এই ব্যাপারে কে কে ইন্টারেস্টেড। আমি একটু ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু আমার জীবনে এমন কিছু ঘটনা আমার সাথে হয়েছে যে আমি এখন খুব বেশি মাত্রায় ইন্টারেস্টেড। তো তোমাদের কাছে কিছু জানাবার চেষ্টা করব সেসব ঘটনা। তো যেটা বলছিলাম, আমার জীবনে এমন অনেক ঘটনা হয়েছে যেগুলো তোমাদের কাছে এখন শেয়ার করতে গেলেও না বেশ গায়ে কাঁটা দিচ্ছে। যেমন প্রথম ঘটনা বলি, আমার যখন খুব কম বয়স তখন আমার বাবা মারা যায়। তার আগে আমি এই অশরীরী ব্যাপারটা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না আমার, ঠিক আছে? অশরীরী ব্যাপারটা কী কী বৃত্তান্ত করে, আমি নেহাতি ছেলে মানুষ তখন, তো আমার কোনো আইডিয়া ছিল না। তো আমি শুধু ভাবতাম মানুষ আছে, মানুষ বেঁচে আছে, মানুষ কথা বলছে, এই অবধিই বোধহয় জীবনের সব কিছু। কিন্তু পরে দেখলাম জীবন তো অন্য কথাই বলে। কীরকম কথা বলে, আমার সাথে যা হয়েছিল, আমি কতটুকু বয়সে শিহরিত হয়ে গেছিলাম। কী হয়েছিল বলি। আমি যখন বাবা মারা যায়, তখন বাবা মারা যাওয়ার পর 4-5 দিন হয়েছে, আমরা সবাই নিচে ছিলাম, আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই নিচে ছিলাম। আমি, আমার জেঠিমা, জেঠু, আমার মা, দিদি, সবাই নিচে কথা বলছিলাম। তো এই সময় আমি আমার জেঠিমাকে বড় মা বলি, তো আমার জেঠিমা আমাকে বললো, চন্দ্রানী একটু উপরে যা তো, গিয়ে আমার পানের ডাবরটা নিয়ে আয়। তো আমি তখন ছোটো, আমার কোনো ভয় ডর তখন ছিল না। তো গিয়ে দেখলাম আমি ওপরে উঠছি, যথারীতি বড় মা বলেছে পানের ডাবর নিয়ে আসতে, আমি উঠছি। সিঁড়ি দিয়ে যখন উঠছি না, আমিও উঠছি, উপর থেকে বাবাও নামছে। তো আমি জাস্ট বাবাকে পাশ দিয়েছি, কারণ আমার বাবার ফিগারটা খুব চওড়া। তো আমি জাস্ট বাবাকে পাশ দিয়েছি, বাবাও নেমে গেল। বাবার তখন পরনে একটা নীল জিন্স আর একটা আকাশি রঙের টি শার্ট, আমার আজও মনে আছে। তো আমি জাস্ট পাস করেছি বাবাকে, আমি উপরে উঠে গেলাম, বাবা নেমে গেল। উপরে যেই উঠলাম আমি, আমার মনে হলো যে আরে বাবা তো মারা গেছে, তাহলে আমার পাশ দিয়ে এটা কী নামলো। একটা সেকেন্ড পুরো স্তব্ধ, বিশ্বাস করো। আর একটা সিঁড়িও না, আমি উঠতে পারছি না। আমি যে ঘরে যাব, গিয়ে পানের ডাবরটা নেব, নেমে নিচে আসবো, নিয়ে ওটা, আমার মধ্যে এতটুকু ক্ষমতা কাজ করছে না যে আমি ওটা করব। আমি শুধু তখন ভাবছি যে বাবা তো মারা গেছে, তাহলে আমি বাবাকে দেখলাম কী করে। আর আমি যে দেখেছি এটা একদম শিওর। তখন সন্ধে হয়েছে, সবাই সন্ধে হয়েছে। তো আমি না আর কিছু মাথায় আনতে পারছিলাম না, এতক্ষণ ভয় লাগছিল না। কিন্তু বাবা যখন নেমে চলে গেল না পাশ থেকে, তখন যেন একটা গা ছমছমে পরিবেশ। তো আমি উঠে গেলাম, প্রথম থেকে না খুব বেশি মনের জোর, উঠে গেলাম, গিয়ে পানের জায়গাটাও নিলাম। কিন্তু নেওয়ার পর আমার মনে হলো যে আবার আমি সিঁড়ি দিয়ে নামতে গেলে যদি কিছু হয় তো সমস্যা, আমি কী করবো। বড় মাকে ওখান থেকেই ডাকতে হবে, বললাম ওখান থেকেই ডাকছিলাম বড় মাকে, বড় মা একটু আসবে, বড় মা একটু আসবে। তো বড় মা নিচে থেকে বললো, কী রে, কী হয়েছে চন্দ্রানী, কী হয়েছে? আর চন্দ্রানীর অবস্থা তখন কাহিল। তো আমি বললাম যে কিছু হয়নি, একটু এসো না। তো বড় মা আর এলো না, জেঠু এলো, এসে বলছে, কী রে মা, কী হয়েছে? বললাম কিছু হয়নি, আমি একটু নামবো, তুমি আমার সাথে সাথে চলো।
না ওদের কাউকে বলিনি, কারণ তোমাদেরকে এর আগে আমি শেয়ার করেছি, তোমরা যারা আমার ফার্স্ট ব্লগটা দেখেছো তারা জানো যে আমার বাবা না মাত্র 44 বছর বয়সে মারা গেছে। 44, মাত্র 44 বছর বয়সে আমার বাবা মারা গেছে। তো বয়সটা এত কম, আর আমার বাবাকে এত সুন্দর দেখতে ছিল না, আমরা দুই মেয়ে কিচ্ছু হয়নি, কিছু হয়নি। তো আমার বাবাকে এত ভালো দেখতে ছিল, আর বাবা মারা যাওয়াটা কেউ নিতে পারেনি, না আমার মা নিতে পেরেছে, না জেঠু নিতে পেরেছে, কারণ সে বড় ভাই, সে বেঁচে আছে, ছোটো ভাই মারা গেল, নিতে পারে। তো আমি না ওটুকু বয়স থেকে ভেবেছিলাম যে না, এদের সবাইকে যদি বলি আমি বাবাকে পাস করেছি, বাবাও আমাকে পাস করেছে, এরা একটা দুঃখ পাবে, বলিনি। তো সব কাজ ফাজ যখন হলো না, তখন দিনকে কাজ হলো না বাবার, সেদিনকে আমি যখন কাজ হয় নিচে, অনেকটা জায়গা আমাদের কালীঘাটের বাড়ির নিচেটা অনেকটা জায়গা, সেখানটায় কাজ ফাজ হচ্ছিলো, প্রচুর মানুষ এসেছিলো, মন মেজাজও খুব একটা ভালো ছিল না। আমি উপর থেকে নামছিলাম নিচে, আর মনে চিন্তা করতে করতে নামছিলাম, তো এত জোরে সিঁড়ি থেকে পিছলে পড়লাম না নিচে, মানে আমি ঠিক ঠিক যেন আমার মনে হয় যে আমি বুঝতেই পারলাম না আমি পড়ে গেলাম। তো পরে যখন পড়ে গেলাম সবাই মিলে সে ধরলো ফরলো, লেগেও ছিল খুব, কিন্তু অদ্ভুত ব্যাপার, তাৎক্ষণিক লাগা, মানে আমার তখনের জন্য লেগেছিল, তারপরে আর কোনো ব্যথা অনুভূত হয়নি কোনো দিন। সেই লাগাটা অত জোরে পড়লাম যে অতগুলো সিঁড়ি পরপর চলে এলাম, যে তার জন্য কোনো অসুবিধা হয়নি আমার। তো আমি যখন পড়ে গেলাম, নিচে যে পুরোহিত কাজ করছিল সে বলল যে উনি যে চলে গেলেন সেটা বুঝিয়ে দিয়ে গেলেন, ছোটো মেয়েটা যে পড়ে গেল না, ওটাতে বুঝিয়ে দিয়ে গেলেন যে উনি চলে গেলেন। তো সেই সময় থেকে না একটা কিউরিওসিটি মনে অন্য জগৎ সম্পর্কে, যে অন্য জগতের যারা আছে তারা কীভাবে আছে আমাদের সাথে। তো পরে পরে আমার দাদু পণ্ডিত ব্যক্তি ছিল, এখন আর নেই দাদু, তো দাদুকে জিজ্ঞাসা করতাম, দাদু এইসব কথাগুলো খুব ভালো উত্তর দিতে পারত। তো বাবার ব্যাপারে যখন ওরকম দেখলাম না, সেই থেকে আমার মনের মধ্যে একটা মানে একটা ঘটনা যেন প্রবাহিত হতে শুরু করলো, যে ওদেরকে নিয়ে আমি জানবো ওদের ব্যাপারটা কী। হ্যাঁ, যখন মানুষ মরে যায় তারপর মানুষকে কেউ দেখা দেয়, বা মানুষ অন্য মানুষকে, অনেক মানুষ আছে না খুব ভয় পায়, তো কেন পায়, কিসের জন্যে পায়। তো দাদুকে জিজ্ঞাসা করতাম, দাদু বলতো যে দেখো ভাই, যেমন আমরা আছি তেমন ওরাও আছে, যেমন ভগবান আছে তেমন অসুরীরাও আছে, তেমন আমরাও আছি, এই তিনটে জগৎ মিলেই দুনিয়া। তো আমি ব্যাপারটাকে অতটা তখন নেইনি, কারণ তখন বয়সটাও কম না, 10 বছর বয়সে কি এত নেয়, তখন কিছু নেইনি বিশ্বাস করো। পরে বড় হয়ে যাওয়ার পর যখন বিয়ে হয়ে গেল, তখন বিয়ে হওয়ার পর না একটু আমাদের অসুবিধা হয়েছিল বাড়িতে, মানে সংসারে একটু অশান্তি চলছিল, বলতে কোনো অসুবিধা নেই, সবার সংসারে অশান্তি হয়, আমার সংসারেও একটু অশান্তি হচ্ছিলো। সেই সময় না আমি বাড়িটা ছেড়ে, মানে আমার যে শ্বশুর বাড়ি সেটা ছেড়ে আমি একটা ভাড়া বাড়িতে উঠে গেছিলাম। তো সেই ভাড়া বাড়িটা যখন গিয়েছিলাম না, আমাদেরকে কেউ বলেনি যে ওই ভাড়া বাড়িটাতে কোনো সমস্যা আছে, আমরা জানিও না, জানতামও না। তো একটাই অসুবিধা হতো তোমাদের সাথে বলি, সেটা হলো যখন আমি বাথরুমে যেতাম না, মনে হতো আগে থেকেই কেউ বাথরুমে উপস্থিত আছে। আমি যখন টয়লেটে যেতাম, আমার ঘরের সাথে অ্যাটাচড একটা টয়লেট ছিল, একটা টয়লেট আলাদাও ছিল, কিন্তু আমার ঘরের সাথে একটা অ্যাটাচড টয়লেট ছিল। তো সেটাও আমি দেখতাম, আমি যখন যাই তখন দেখতাম যে সেটা 3-4টে তালা দেওয়া, মানে একটা তালা দিলে মানুষ ভাবে যে ঠিক আছে একটা তালা দেওয়া আছে, জিজ্ঞাসা করতাম এই টয়লেটটা খোলে না কেন, তো বুঝো না ওটা খোলা হয় না, ওটা ইউজ হয় না। তো আমি তখন প্রেগনেন্ট ছিলাম, তো আমি যে বাড়িওয়ালা তাকে বলেছিলাম, যে অনুরোধ করেছিলাম যে ওই টয়লেটটা একটু খুলে দেবেন, কারণ দেখুন আমি তো এই অবস্থায় একটু অসুবিধে, অতটা দূরের টয়লেটটায় যাওয়া, হ্যাঁ, তো অনেকটা হল মতো ছিল, ডাইনিংটা অনেকটা বড় ছিল, সেটাকে পেরিয়ে আমার ঘর থেকে টয়লেটে যাওয়া, তোমরা যারা মেয়েরা জানো যে প্রেগনেন্ট থাকা অবস্থায় বারবার টয়লেট পায়, তো আমারও সেই সমস্যাটা হতো, আমি তো আলাদা নয় না। তো আমি ওদেরকে বলে, বাড়িওয়ালাকে বলে ওই টয়লেটটা খুলিয়েছিলাম, তো 5-6টা তালা দেওয়া ছিল টয়লেটটাতে। তো তখন কিছু মাথায় আসেনি আমার, টয়লেটটাকে খোলানো হয়েছিল। তারপর থেকে ওই টয়লেটটা যখন ইউজ করতাম না, তখন এটা আমার নিজস্ব ঘটনা, আমি তোমার সাথে শেয়ার করছি, কোনো রকম গল্প নয়, কোনো রকম বানানো নয়। তো যখন আমি
টয়লেটটাকে ইউজ করতাম না, যখন যেতাম দরজাটা ঠিক যখন খুলতাম ঠিক মনে হতো আমি ছাড়াও এই টয়লেটে আরও একজন কারোর উপস্থিতি আছে। তো আমি ভাবতাম যে এরকম কেন মনে হয়, কিন্তু নেই। যাকে নিজেকে জাস্ট চলো বেশি চিন্তা করছো এসব ভেবে সরিয়ে দিতাম ব্যাপারটা। কারণ দেখো আমার শাশুড়ি আমার ননদের বাড়িতে চলে যেত সকালবেলা উঠে, ননদ বাইরে যেত অফিস টফিস করতো বলে শাশুড়ি ননদের ফ্যামিলিটাকে সামলাতো, কাছাকাছি ননদের বাড়ি ছিল সেই সময়। তো আমি সারাদিন বাড়িতে একা, আমার বর অফিসে, তো সারাদিন বাড়িতে একা। এবার আমি একটা প্রেগনেন্ট মেয়ে, কী করবো আমি যদি ভয়টাকে যদি বেশি করি না, পাত্তা দিই, তাহলে আমার বেশি ভয় লাগে। তো আমি পাত্তা দিতাম না, চলে কিছু না। এবার শুরু হলো আসল খেলা। ধরো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, করে এসে শুয়েছি শান্তিতে। আর প্রেগনেন্ট থাকলে সবাই জানো খুব আনইজি ফিল হয় শরীরে, আমার খুব বেশি আনইজি ফিল হতো সেই সময়, আমার বড় মেয়ে যখন হয় তখনের কথা বলছি। তো শুয়ে আছি, আমি যতদূর মনে আছে আমি কল বন্ধ করে এসেছি বাথরুম, কিন্তু মনে হতো না কলটা খোলা, একটু একটু করে তো জল পড়ছে, কারণ জল পড়ার আওয়াজটা আমি শুনতে পাচ্ছি। খুব বিরক্ত হতাম, উঠে যেতাম, গিয়ে কলটা বন্ধ করতাম, করে এসে শুতাম, কিছুক্ষণের পর চেকে সে আবার সেই আওয়াজ হতো, আমি জাস্ট পাত্তা দিতাম না। কিন্তু আমি বাড়িতে একা আছি, আমি পাত্তা দিলে কোথায় এক্সপায়ার করে যাবো, পাত্তা দিতাম না, ভয় পেতাম। হ্যাঁ, তো ভয়টা ছাড়া তো মানুষ নয়, ভয় পেতাম, কিন্তু আমি কোনো। তো একটা সময় এমন এলো, সব কথা বলে তোমাদেরকে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, আমি জানি না কেউ আদৌ শুনতে ইন্টারেস্টেড কিনা। তো একটা দিন এমন এলো যে আমার শাশুড়ি দিনে রাতে ভয় পেতে শুরু করলো। আমার শাশুড়ি এখন আর নেই আমাদের মধ্যে। তো ভদ্রমহিলা এত বেশি ভয় পেত, সমানে ডাকতো চন্দ্রানী চন্দ্রানী, আমি যেতাম, কী হয়েছে, না তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো, আমাদের বলতো। আমি কী হয়েছে, তোমার কাছে যাবো না, না আমার কাছে এসো না, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো, পর্দাটার ওপাশেই তুমি দাঁড়িয়ে থাকো, তুমি ঘরে এসো না। ঠিক আছে, আমি জানতাম মা খুব ভীতু, মানে আমার শাশুড়ি খুব ভীতু মানুষ ছিল। তো আমি জিজ্ঞাসা করতাম কী হয়েছে, না তুমি কিছু হয়নি চলো একটু দাঁড়িয়ে থাকো, আমি দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ বাদে বলে এবার এসো, গেলাম। কী হলো, কী হয়েছে, কাল সকালে বলবো। এতই ভয় পেত যে বলতো কাল সকালে বলবো, চলবেন। সকালে জিজ্ঞাসা করলাম মা তুমি কালকে ডাকছিলে আমাকে, আসতে দিলে না, কী হয়েছে? মা বলছে যে তোমার তো এই অবস্থা, তোমাকে বলবো, তুমি এক কাজ করো মা, তুমি গিয়ে তোমার মার কাছে গিয়ে থাকো, এই জায়গাটা আমার ঠিক মনে হচ্ছে না, কিছু একটা এখানে নেগেটিভ এনার্জি কাজ করছে, পয়েন্ট বি নোটেড, নেগেটিভ এনার্জি। আমি বললাম যে নেগেটিভ এনার্জি, আচ্ছা কী দেখেছো তুমি? বললো যে তুমি যখন দাঁড়িয়েছিলে কালকে পর্দার ওপারে, তখন পর্দার নিচে তুমি ছাড়া পর্দাটার নিচে আমি আরও একজনের পা দেখতে পেয়েছি, দুটো জোড়া পা, কেউ দাঁড়িয়ে আছে, তাকে দেখা যাচ্ছে না, তার পাটা দেখা যাচ্ছে। মা বলছে বাবু কী মারাত্মক, মানে ভাবলেও তো সেই সময়টা না। তো আমি বললাম যে সে কী গো, তুমি আমাকে বলো না কেন, তাই বলা যায় নাকি, তখন রাত। এরপর শুরু হলো আমার হাজব্যান্ডের ভয় পাওয়া, আমার হাজব্যান্ডও ভীতু, কিন্তু একদিন লোডশেডিং হয়ে গেছে, তো জেনারেটর দিতে অনেক দেরি করছে। তো আমি মার কাছে ছিলাম, মানে আমার শাশুড়ি ঘরে ছিলাম, আমার বর পরিত্রাহী ডাকছে চন্দ্রানী চন্দ্রানী চন্দ্রানী। মার ঘর থেকে আমার বরের যে ঘরটা, আমাদের যে ঘরটা একটু দূরে ছিল, তো আমি যে যাবো সেই সময়টা তো লাগবে, তারপর আমি তখন প্রেগনেন্ট, জোরে হাঁটতেও পারি না। বলছি দাঁড়াও দাঁড়াও, মা তাড়াতাড়ি করে বলছে মেয়েটাকে মারবি নাকি, এই অবস্থায় মেয়েটাকে ডাকছিস, কিন্তু আমার তো কন্টিনিউ ডেকে যাচ্ছে। তো আমি গেছি, যেহেতু লোডশেডিং আমি বুঝে হয়েছি ও ভয় পাচ্ছি, তো আমি গেছি, গিয়ে কী হয়েছে, তুমি ওখানটায় দাঁড়িয়ে, তুমি এখানটায় এসে যে দুটো আলমারি আছে না, তুমি মাঝখানটা এসে দাঁড়াও, দুটো আলমারির মাঝখানে আমি কিছু দাঁড়াবো, তুমি দাঁড়াও না জন্য, দুটো আলমারির মাঝখানে দাঁড়াও, একটুখানি দাঁড়িয়ে থাকো, কিছু জিজ্ঞাসা করবো না আমাকে, ঠিক আছে জিজ্ঞাসা করবো না। আচ্ছা, তারপরে কিছুক্ষণ বাদে জেনারেটর দিয়ে দিল, তখন জিজ্ঞাসা করলাম কী হয়েছে, কিছু বললো না আমাকে, জানো তো, বললো যে তোমার জানতে হবে না, তুমি এসেছিলে, তোমাকে ডেকেছি, নিশ্চয়ই দরকার ছিল তাই ডেকেছি, আমার সেই দরকারটা মিটে গেছে। এবার শুরু হলো কি, দেখো যখন রাতে প্রেগনেন্ট থাকলে না অনেকের ঘুম হয় না, আমার হতো না, আমি অন্য কারোর কথা জানি না, আমার হতো না, ওর একদমই ঘুম হতো না। তো প্রায় জেগে থাকতাম, ভোরের দিকটা তো জেগে যেতাম। তো
তো ভোরের দিকটা যখন জেগে যেতাম প্রায় না শুনতাম খুব কাছাকাছি যদি 2-3 জন কথা বলে, তাদের কথা আসে কানে, সেরকম আসতো। আমি প্রথম ভাবতাম যে পাখি ডাকছে বোধহয় পাশে। হ্যাঁ, পাখির আওয়াজ আর কথা বলার আওয়াজ তো পার্থক্য আছে না? খেয়াল করে শুনতাম না কেউ কথা বলছে, দুজন কথা বলে যেমন লাগে। তো এরকম ঘটনা না পর পর অনেক হতে শুরু করলো। তখন আমি ওই বাড়ির পাশে একটা বাড়ি ছিল, তাদের বাড়িতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে এই আমরা যে বাড়িটায় ভাড়া থাকি সেই বাড়িটায় কি কোনো রকম নেগেটিভ এনার্জি আছে, কোনো কিছু ঘটনা ঘটেছিল যা আপনারা জানেন? তো দেখলাম মুখ চাওয়াচাই করছে, ওর দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে। তো আমি বললাম যদি কিছু থাকে একটু বলুন, কারণ আমাদের একটু অসুবিধা হচ্ছে আর আমি তো এই অবস্থায়। তখন ভদ্রমহিলা বললো যে দেখো আমরা বলেছি বলো না। হ্যাঁ, ঠিক আছে, কী ঘটনা শুনি। বললো যে এই বাড়ির যে ওনার আর কি, তার যে বউ, মানে মালিকের বউ, সে বাড়িটা খুব স্বপ্ন নিয়ে বানিয়েছে। এবার সে কোনো কারণে সুইসাইড করে কি তাকে কেউ মেরে দেয় এটা অজানা। তো সেই জন্যে ওই বাড়িটায় ওরা ছেড়ে চলে যায়। এবার অনেক দিনের ঘটনা, 10 বছর আগের ঘটনা বলছি তোমাদের। তাও মনে আছে যে ওরা বলেছিল যে এই বাড়িটা দুজনে একসাথে মারা যায়। মানে যখন বাড়ির থেকে বডি বার করা হয়, বডি পচে গেছিলো দুজনের, শাশুড়ি এবং বউ। শাশুড়িও মারা গেছিলো, মারা হয়েছিল বা মেরে দিয়েছিল বা মরে গেছিলো জানি না। বউটা হ্যাং হয়েছে, ঠিক আছে, আর হ্যাং হয়েছিল আমাদের ডাইনিংয়ে, মানে ওই জায়গাটাতে। এবার যখন জানতে পারলাম না, তখন যেন আর ওখানে থাকার ইচ্ছে হচ্ছিল না, কিন্তু ওরা তো এক্ষুনি ছাড়বেও না। আর আমাদের যে অশান্তিটা হচ্ছে সে পারিবারিক অশান্তি, সেটাও মেটেনি যে আমরা সেই জায়গায় আবার যাব। তো আমি কী করলাম, আমি চলে গেলাম আমার মার কাছে, আর আমার শাশুড়ি আর আমার বর চলে গেল আমার শাশুড়ির বাড়িতে, শাশুড়ির ফ্ল্যাটে কিছুদিনের জন্য। তো এরকম অবস্থাও আমরা করেছিলাম। তো একদিন তো সন্ধ্যেবেলা এরকমও হয়েছিল, মার সেনকে আসতে দেরি হচ্ছিলো মানে আমাদের বাড়ি থেকে, আমি একাই ছিলাম বাড়িতে। তো সেদিনকে আমি ভদ্রমহিলাকে দেখেছিলাম হ্যাং অবস্থায়। তো দেখে আমার শরীরে তো এত আনইজি ফিল করছিল। এবং পরে পরে জানলাম যে আমি ওখানে যখন যাতায়াত করতাম না ওই বাড়িটার থেকে বেরিয়ে টেরিয়ে, তখন সবাই আমাকে খুব অপলক নয়নে দেখতো। মানে ওরা যেন কিছু একটা এমন জিনিস দেখতো যেটা আমি বুঝতে পারতাম না কী দেখতো। তো আমাকে একজন একটা রিক্সাওয়ালা বলেছিল যে আপনি এই বাড়িটাতেই এসে আছেন? বললাম কেন? আমি রিক্সা থেকে নেমেছিলাম, বলেছিল এই বাড়িটায় আপনি থাকেন? বললাম হ্যাঁ। বলছে আপনাকে এখানে কেউ কিছু বলেনি? বললাম কী বলুন তো? তো বলে এর আগে এই বাড়িতে একজন মহিলা থাকতো, উনি নেই আর, আপনাকে ওনার মতো হুবহু দেখতে। তো আমি ভাবলাম যে যে ভদ্রলোক ওই বাড়িটার ওনার, আমি তার নাম করছি না ব্যক্তিগত খাতিরে, ওই জন্য ওই ভদ্রলোক আমাকে যখন প্রথম দেখেছিল ওইভাবে দেখছিল, মানে এমনভাবে দেখছিল যেন কতদিনের চেনা। তো আমি বুঝলাম এরকমভাবে দেখছি কেন আমাকে, কিন্তু এইভাবেই দেখছিল। তো যাকে আমি সেটাকে অত ভালোভাবে নিইনি, সিরিয়াসভাবে নিইনি, দেখছি। পরে আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো যে ওই ভদ্রমহিলা যেটাকে মারা গেছে বা মেরে দেওয়া হয়েছে, তো সে তার সাথে আমার মিল আছে, সেই জন্য সবাই দেখতো এভাবে। আর তারপরে আমরা ওই বাড়িটা ছেড়ে দিই, কিন্তু ওই বাড়ির একটা এফেক্ট আমাদের সবার উপর পড়েছিল। ওই বাড়িতে যে আমরা ছিলাম একটা এফেক্ট পড়েছিল আমাদের সবার উপরে। আমার হেলথ কন্ডিশন দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিলো, বাড়িতে না অশান্তি হচ্ছিলো খুব, বলে না নেগেটিভ এনার্জি থাকলে বাড়িতে খুব অশান্তি হয়, কোনো কারণ ছাড়াই খুব অশান্তি হচ্ছিলো সেই সময়। এরকম একটা ঘটনা তো আছেই, বাবার ঘটনা প্রথম বললাম, তারপরে এই বাড়াবাড়ির ঘটনা বললাম। এবারে বলবো যে আমি যেখানে থাকি এখন সেখানের কথা, ঠিক আছে? আমরা যেখানে থাকি একটা বিশাল বড় একটা সোসাইটি, তার মধ্যে আমরা থাকি, নামটা বলবো না, ঠিক আছে? তো সেই সোসাইটিতে আমরা যখন ফ্ল্যাট কিনি তখন আমরা জানতে পারিনি যে এটা একটা অবস্থানের উপরে ফ্ল্যাট। পরে যখন জানতে পারলাম তখন চূড়ান্ত অ্যাক্টিভিটি চারদিকে, ঠিক আছে? কিন্তু তোমরা বলবে যে
হয়তো কেউ কমেন্ট করবে যে দিদি তারপরেও বা ম্যাডাম তারপরেও কেন ওই বাড়িতে আছেন বা ওই ফ্ল্যাটে আছেন। দেখো, এখানে যারাই থাকে তারা পজিটিভ এনার্জি, আমাদের কোনো ক্ষতি করে না, ঠিক আছে, কিন্তু তাদের অস্তিত্ব প্রত্যেকটা মুহূর্তে আমরা টের পাই। কী বললাম বুঝেছো? তাদের অস্তিত্ব প্রত্যেকটা মুহূর্তে টের পাই। তোমরা যারা দেখেছো, আমি শর্টস করি আমার চ্যানেলে গিয়ে, আমি যে জায়গাটা শর্টস করি না, ওই জায়গাটা ঘরগুলো আজকে 10 বছর ধরে লকডাউন কি হয়ে গেছে, তো তারা নেই, ইনফ্যাক্ট কেউ ওখানে আসে না। পুরো ফ্ল্যাটটার মধ্যে এরকম অনেক জায়গা আছে যেগুলো খুব বেশি অ্যাক্টিভিটি, সবাই বলে। মেন তো যখন ফ্ল্যাটটা তৈরি হয় কনস্ট্রাকশনের সময় প্রায় 6-7 জন লেবার উপর থেকে, মানে 10তলা বিল্ডিং তো ওটা, উপর থেকে পড়ে নিচে মারা যায়। তো সেটা তো একটা ইন্ডিকেশন ছিলই যে এখানে তোমরা ফ্ল্যাট করো না, কিন্তু কে কার কথা শুনে করেছে। তো নানা রকমভাবে আমরা যখন আসি না এখানে, অনেকে আমাদেরকে শেয়ার করেছে তাদের অভিজ্ঞতা যে ফিনান্সিয়াল একটা অ্যাটাক দেয়, মানে যে যেভাবে এস্টাবলিশড যতটাই থাক না কেন তাকে একটা ফিনান্সিয়াল অ্যাটাক করে এরা, ঠিক আছে। ধর আমি যার কথা বলছি সে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আছে, সে তার এমন অবস্থা হয়েছে এখন, তার বাড়িতে গেলে, তার ফ্ল্যাটে ঢুকলে জিনিসপত্র, তার আসবাবপত্র সমস্ত কিছুতে এত বেশি আভিজাত্য এবং বুনিয়াদিয়ানার ছাপ, এবং তার সাথে খুব বেশি পরিমাণে স্বচ্ছন্দতা, মানে সচ্ছলতা থাকলে যেটা হয় না, খুব বেশি আর্থিকভাবে সচ্ছল হলে তার বাড়িতে যেরকম ধরনের জিনিসপত্র থাকে সেরকম ধরনের জিনিসপত্র তার আছে, কিন্তু তাকে এই জায়গাটায় আসার পর এমন ফিনান্সিয়াল অ্যাটাক দিয়েছে তার জীবনে যে সে এখন পথের ভিখারি বলতে পারে। সে তার গাড়ি বিক্রি করে দিয়েছে, সে তার গাড়ি রাখার যে গ্যারেজ সেটাও বিক্রি করে দিয়েছে, চাকরিটা যদিও আছে কিন্তু নাকি সে এত বেশি দিনায় ডুবে গেছে, তার জন্য সে কী কারণে বলতে পারে না। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাকে হেল্প চেয়েছিল, দিদি আমাকে বলো আমি কী করে দাঁড়াবো। তো আমি মনের জোর দিয়েছিলাম, এই বিষয়ে তো আমি কিছু করতে পারি না, কারণ আমার দাদু পণ্ডিত ছিল। এবার পণ্ডিত ব্যক্তি যেহেতু ছিল সেহেতু সব ব্যাপারে বলতো যে ওরা দেখো ওরা থাকবে, অশরীরীরা সব জায়গায় আছে, কিন্তু তুমি যদি তাকে কোনো ক্ষতি না করো সে তোমাকে কোনো ক্ষতি করবে না। কথাটা শোনো, তুমি যদি তাকে কোনো ক্ষতি না করো সে তোমার কোনো ক্ষতি করবে না। তো আমরা যদি তাদেরকে নিয়ে কোনো অসুবিধে না করি, তাদের দরজায় টোকা না মারি, বা তাদের ওখানে গিয়ে তারা আছে যেখানে আমরা জানি যে তাদের অস্তিত্ব আছে, সেখানে গিয়ে যদি আমরা তাদেরকে নানা রকমভাবে ডিস্টার্ব করার চেষ্টা করি, তাহলে তো তারা আমাদের ছেড়ে দেবে না। সেই জন্য ডিস্টার্ব করতে নেই। যারা ধরো এরকম অনেক বাড়ি আছে বা এরকম অনেক পরিস্থিতি আছে, মানুষকে সেখানে থাকতে হয়, চারপাশে এরকম নেগেটিভ এনার্জি আছে জানার পরেও, সেখানে তারা যখন থাকবে তাদের ক্ষেত্রে আমি বলছি কথাটা, যে তোমরা তাদেরকে মনে করবে যে আমাদের গার্ড, আমাদেরকে এরা গার্ড দিচ্ছে, এটা আমাদের কোনো ক্ষতি করবে না, এই ব্যাপারটা মনের ভেতর থেকে আনবে। বা সামনে যদি কোনো সময় দেখতেও পাও না, তখনও ভাববে যে এরা আমার কোনো ক্ষতি করবে না, কারণ আমি তো তাদের কোনো ক্ষতি করিনি। তো অ্যাক্টিভিটি তো থাকবেই, ঠিক আছে, কিন্তু সেটাকে নিয়ে চলতে হবে। সবাইকে নিয়েই তো পৃথিবী না, আমি বললাম না 3টে জগৎ আছে, একটা হচ্ছে দেবতাদের জগৎ স্বর্গ, একটা পাতাল যেখানে ওরা থাকে, আর একটা মর্ত যেখানে আমরা থাকি। তো 3টে জগৎকে কিন্তু ভারসাম্য নিয়েই চলতে হবে মানুষকে, প্রত্যেকটা মানুষকে। তো আমার জীবনে এত বেশি এই ঘটনা আছে না। আর একটা ঘটনা বলি, সেটা না বললেই নয়। আমি গেছিলাম জব্বলপুরে বেড়াতে। তো জব্বলপুরে বেড়াতে গেছি, তখন আমার সবাই বিয়ে হয়েছে, আমার মেয়ে একদম ছোটো, আমি বাড়িতে রেখে মার কাছে আমি গেছি। আমি জানি ভিডিওটা একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু প্লিজ দেখো, হ্যাঁ, স্কিপ করো না। তো আমি আমার বর গেছি, খুব আনন্দ, বরকে প্রথম একার করে পাওয়া আর কি, দূরে গিয়ে, ঠিক আছে, খুব আনন্দ। জব্বলপুরে যে হোটেলটাতে আমরা 3-4টে হোটেল দেখছিলাম, একটা হোটেলও না ঠিকঠাক পছন্দ হচ্ছিল না, কারোর টয়লেট ভালো না, তো কারোর বেড ভালো না, তো কারোর ঘর ভালো না, পছন্দ হচ্ছিল না। তো একটা শেষ পর্যন্ত গিয়ে মনে হলো একটু পছন্দ হবে দেখে, যেখানটা রিসেপশনের কাছে গিয়ে বসে আছে আমার বড় ওখানে কথা বলছি। তোমরা বিশ্বাস করবে না, আমি যেখানে বসে আছি সোফাটায়,
বলতে গেলেও না আমার এখন নিঃশ্বাস নেই। এটা আমি খুব ভয় পেয়েছিলাম, নিঃশ্বাস নেই। আমার পাশে না কেউ, আমি বুঝতে পারছি যে আমার পাশে কেউ বসে আছে, মানে আমি এরকম সোফায় বসে আছি তো, আমার পাশে কেউ বসে আছে এবং তার কোনো শরীর নেই, আত্মাটা বসে আছে, সেটা আমি ফিল করতে পারছি। তো আমি মানে এরকমভাবেও না দিতে চাইছিলাম না, যে যদি আমি কোনো বিভৎস মুখ দেখে পেলি আমি তো ওপরে চলে যাবো। মারাত্মক একটা এবার শুনি। তো আমি ভাবছি যে আমি তো যেখানে বসে আছি তার পাশে কেউ বসে আছে, তার মানে রীতিমতো এই হোটেলটা হন্টেড, বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার হাজব্যান্ডকে বোঝাবো কী করে? ও এখন তো খুব সাধারণ একটা মানুষ, খুব ডাউন টু আর্থ। আমি ওকে ডাকছি, ওখান থেকেই ডাকছি, শোন, মাথা নাড়ছে, শোন শোন কী কী বলছি, বলো বলো। আচ্ছা এই হোটেলটা নিও না, সেটা এবার রিসেপশনে সবাই রয়েছে, মানে ম্যানেজার রয়েছে, মানে মালিক রয়েছে, সবার সামনে তো বলা যায় না যে এই হোটেলটা নিও না। তো ইশারা তো বুঝতে পারলাম না, বুঝতে পারলো না ও। আমি গেলাম, গিয়ে ওর কাছে গিয়ে বললাম যে ডেকে আনলাম, এনে বললাম যে এই হোটেলটা নিও না। কেন? ছেলেদের যেমন প্রশ্ন, কেন? বললাম নিও না, ঠিকঠাক নয়, অন্য হোটেলে চলো। ওরা তখন রাতও হয়ে গেছিলো অনেক। ও যে না এত রাতে আমরা হোটেলে আর কতগুলো হোটেলে যাবো বলো, রাত হয়ে গেছে, আমি এটাই নিয়ে নিই, আর যাই হোক কাল সকালে আমরা চেক আউট করে বেরিয়ে যাবো। কথা শুনবে না, ঠিক আছে চল সেই হোটেলেই থাকা হবে। সেই হোটেলে থাকা হলো। শীতের রাত, সবে শুয়ে ঘুমিয়েছি, সারাদিন ট্রেন জার্নি, এত সুন্দর ঘুম এসছে, ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ে আমি বুঝতে পারছি যে আমি যে শুয়ে আছি আমার মুখের উপরে কেউ ঝুঁকে পড়ে আছে। তো আমি ভাবছি এটা আমার ফিলিংস না আমার ঘুমের মধ্যে এরকম মনে হচ্ছে, কী হচ্ছে? তো সব রকম বোঝার চেষ্টা করছি না ঘুমের মধ্যে, আর খুব ক্লান্ত তো, চোখ যেন খুলতে চাইছে না। তারপর ভাবছি একটা কথা, যদি আমি চোখ খুলি তখন যদি অন্য কিছু দেখি তো আমার তো অবস্থা, তো ভয়ঙ্কর কিছু দেখবে এটা তো অবশ্যই। কারণ কি, আমি তখনই বুঝতে পেরেছিলাম, যখন আমি হোটেলটায় ঢুকেছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম যে হোটেলটায় কেউ আছে। যাই হোক, সব ব্যাপার মাথার থেকে জাস্ট সরিয়ে দিয়ে ঘুমিয়েই পড়েছি। তারপরে তো আর এক অভিজ্ঞতা, সেটা এই সময় শেয়ার করবো না, সেটা অন্যদের শেয়ার করবো। পুলিশ এসে রেড ফেড করে, মানে কেউ হোটেল থেকেই কেউ খবর দিয়েছে যে, মানে আমার হাজব্যান্ডের সাথে যেহেতু আমার একটু বয়সের ডিফারেন্স আছে, তো সেহেতু ওরা ভেবেছে যে আমার ওটা হাজব্যান্ড নয়, কোনোভাবে আমাকে নিয়ে এসছে এখানে, তো ওরা পুলিশকে খবর দিয়েছে। কী অবস্থা! যাই হোক, সে তো অনেক ঘটনা হলো, সেই ঘটনা শেয়ার করলাম না। তো তারপরে ওরা চলে গেল, রাতে ডেকে ফেকে আমাদের জানিয়ে ফেলিয়ে, তারপর যখন ঘুমালাম আর কিছু মাথায় নেই। পরের দিন সকালবেলা যখন উঠেছি, উঠে স্নান করেছি, অত শীত, তাও আমি স্নান করেছি, আর শীতে তো প্রচুর শীত জব্বলপুরে। স্নান করার পরে মার্বেল রক ফক বেড়াতে যাওয়া বলে রেডি হচ্ছে, চুলটা ভিজে বলে হোটেলেরই একটা জায়গা আছে ওদিকে, করিডোর মতো আছে অনেকটা, তো সেখানে কিছুটা বেশ অনেকটা হেঁটে গিয়ে একটা জায়গা আছে, সেখানটা রোদ এসছে। তো আমি সেখানে চলে গেছি, গিয়ে আমি রোদে দাঁড়িয়ে চুলটাকে শুকোচ্ছি। তো হোটেলেরই কোনো সিকিউরিটি হবে, কোনো স্টাফ, সে গিয়ে আমাকে বলছে, ম্যাডাম, হিন্দিতে বলছে, ম্যাডাম এখানে দাঁড়াবেন না। বললাম কেন? না এখানে দাঁড়াবেন না ম্যাডাম। আচ্ছা আমি কিছুক্ষণের জন্য দাঁড়াবো, আমি জানি আমার রুমটা অনেক দূরে, আমি কিছুক্ষণের জন্য দাঁড়াবো চুলটা শুকোবো বলে, কারণ চুলটা আমার ভিজে আছে, চুলটা আমি হাত দিয়ে শুকাচ্ছি, আর বলছি চুলটা ভিজে আছে, চুলটা শুকোবো, শুকিয়ে আমি চলে যাবো। তখন বলছে না ম্যাডাম সেটার জন্য না, আপনি এখানে দাঁড়াতে পারেন, কিন্তু এখানটা দাঁড়ানোটা ঠিক নয়, আপনি দাঁড়াবেন না। বুঝতে পারলাম না কী হলো, চলে গেল। আমি ওখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে খেয়াল করলাম যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা রুম আছে, রুমটা যে কতদিন খোলা হয় না তার ঠিক নেই, মানে ধুলো স্তর পড়ে আছে একদম, মানে রুমটার যে দরজাটা না, দরজাটার সামনেটায় যেটুকু জায়গা থাকে না, দরজার সাথে চৌকাঠের সাথে দরজার যেটুকু ফারাক থাকে না, সেই ফাঁকটার মধ্যে এত ধুলো স্তর পড়ে আছে, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো অত ধুলো কেন? ওই ঘরটা লক বা করা কেন? আর অতদিন ধুলো পরিষ্কার করা হয়নি বা কেন, সেটাও আমার চিন্তা হলো। এতদিন ধুলো পরিষ্কার করা হয়নি তো আমি অত খেয়াল করিনি। তো এদিকে জানলা দিয়ে দেখা যাচ্ছে কিনা দেখছি কিছু, জানলা দিয়ে দেখলাম ভিতরে
মানে ঝুল ভর্তি, ওটাতে কেউ নেই ঘরটাতে, সে তো অবশ্যই কোনো লক করা। তারপরে একটা জিনিস দেখলাম যে ঘরের ভেতরে বা বাইরে যেটুকু ওই দরজা আর চৌকাঠের মাঝখানটা না, সেখানটাতে দেখলাম ভাঙা চুড়ি পড়ে আছে, বোতাম পড়ে আছে, ক্লিপ পড়ে আছে। কিন্তু অবাক হয়ে গেলাম, এইটুকু জায়গার মধ্যে এত কিছু পড়ে আছে। সব ঠিক আছে, কিছু ব্যাপার নেই। তো আমি ওখানে দাঁড়িয়েই থাকলাম। দাঁড়িয়ে থাকার পর গেলাম না আমি, আমার বেশ না ভালো লাগছে জায়গাটা, কেন কি আমি খুব ভালো লাগছে ওখানে দাঁড়াতে। দাঁড়িয়ে চুল শুকিয়ে যাচ্ছে, চুল শুকিয়ে যাচ্ছে, এখনও চুল শুকেছি বলতে বলতে, কারণ ভিজেছিল। তো চুল শুকোতে শুকোতে দেখলাম যে নিচে থেকে ম্যানেজার উঠে এসছে। উঠে এসে ম্যানেজার আমাকে বলছে, ম্যাডাম প্লিজ সেখান থেকে অন্য জায়গায় গিয়ে দাঁড়ান, এখানটা দাঁড়াবেন না। তাই না, আচ্ছা ঠিক আছে। জানার খুব ইচ্ছে হলো, কিছু তো বলো, কিছু বলছেন। আমি একদম, ও দাঁড়িয়ে আছে ম্যানেজার, আমাকে নিয়ে যাবে আর কি। ঠিক আছে, বারবার দেখাচ্ছে চলুন ম্যাডাম, তাই না যাচ্ছে না আমার সাথে চলুন, মানে আমাকে নিয়েই যাবে। আমি ওনার সাথে যেতে যেতে বললাম, এই ঘরটার কী ব্যাপারে, ঘরটায় লক করা আছে, অনেকদিন মনে হলো ওখানে ধুলো পড়ে আছে। তখন বললো যে ম্যাডাম আপনি জিজ্ঞাসা করছেন যেখানে, বলি আপনি তো কারোর সাথে শেয়ার করবেন না আমাদের হোটেলের নামটা, তাহলে খারাপ হয়ে যাবে, তো আমরা কারোর সাথে শেয়ার করিনি। তো আমি তো হ্যাঁ বলুন। তো যে ওই ঘরটায় দুটো কাপল এসেছিল, তো সেই কাপলটা যে হাজব্যান্ড বলে নিজেকে পরিচয় দিয়েছিল, সে আদৌ হাজব্যান্ড ছিল না, সে তো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ও চলে বেরিয়ে গেছিলো লক করে, আর মেয়েটাকে খুন করে রেখে গেছিলো। সেটা পরে ওরা জানতে পেরেছে। পরে জানতে পেরে যখন ওরা দরজা খুলেছে বা কিছু, তখন লাশটা পচে গেছে, মানে গন্ধটা তো ওরা বুঝতে পেরেছে, তার আগে ওরা খেয়াল করেনি। তখন প্রচুর ভিড় ছিল সেই সময় আর কি, সিজন ছিল, সেই জন্যে প্রচুর ঘরে প্রত্যেকটা রুমে এত বেশি ভিড় ছিল যে ওরা ওই রুমটার পার্টিকুলার কোনো খেয়াল রাখতে পারেনি, তার জন্য ওরকম হয়েছে। তো সেটা হয়েছে ওরা পরিষ্কার করে আবার কিছুদিন পরে, প্রায় 6 মাস পর ওই রুমটা আবার ভাড়া দিয়েছে, মানে আবার হোটেলে যারা আসে তাদেরকে দিয়েছে, ভিজিটারদের জন্য খুলে দিয়েছে, ওপেন করে দিয়েছে। তারপরে পরপর 4টে ঘটনা ওরকমই হয়েছিল ওই ঘরটাতে। যাদেরকে দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই মারা গেছে। তো এই অভিজ্ঞতাগুলো আমার জীবনের, যারা অশরীরদের মানো না, তারা এই ঘটনাগুলো শুনলে কী বলবে, কেন মারা গেছে তারা তো জানতো না যে আগের এই হোটেলে এসে কেউ খুন হয়েছে, তাদেরকে তো জানানো হয়নি। যেমন আমি জানতাম না, আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, তেমন তাদেরকেও জানানো হয়নি যে ওই হোটেলে খুন হয়েছে বা ওই রুমটা পার্টিকুলার খুন হয়েছিল, সেই জন্যে ওই রুমটাতে ওদেরকে দেওয়া হয়েছে বা কিছু। যারা পরপর এরকম 4টে ঘটনা হওয়ার পর ওই রুমটাকে পার্মানেন্ট সিল করে দেওয়া হয়েছে, এবং ওই রুমটার সামনেও কাউকে দাঁড়াতে দেওয়া হয় না, কারণ ওই রুমটাতে 5টা ঘটনা হয়েছে, 5টাই খুনের ঘটনা, মারা গেছে। তো সেই জন্যে আমি কেন শেয়ার করলাম তোমাদের সাথে, যে প্রত্যেকের জীবনে অনেক রকম ঘটনা থাকে, তাই না? আমার জীবনে এই অশরীরিক ঘটনা এমন বেশি। আর একটা জিনিস কী বলতো, আমি খুব বেশি ওদেরকে ফিল করতে পারি, হয় না, রাশি অনুযায়ী মানুষ বুঝতে পারে। কিছু রাশি আছে খুব ভয় পায়, হালকা রাশি, আর কিছু রাশি আছে যারা ভারী রাশি, তারা বুঝতে পারে কেউ আছে, কিন্তু তাদেরকে দেখতে পায় না। যেমন আমি দেখতে পাইনি, আজ পর্যন্ত আমি বাবা ছাড়া কাউকে দেখতে পাইনি চোখের সামনে। তো বুঝতে পেরেছি যে তারা আছে, কিন্তু তাদেরকে কোনোদিন আমি দেখতে পাইনি, কারণ আমার রাশিটা খুব ভারী। আমার বাড়িতে 4জন মেম্বার যে আমরা, আমার 2 মেয়ে ভীষণ ভীতু, আমার হাজব্যান্ডও ভীতু, শুধু আমি একা, আমার মেয়ে বসে বসে মুখ ভেঙাচ্ছে আমাকে মনে চললে। তো মুখটা দেখিয়ে দেবো, ভীতুর মুখ একবার দেখে নাও, একবার ভীতুর মুখটা একবার দেখে নাও, এই যে ভীতুর মুখটা দেখে নাও, বসে আছে পাশে, ভীষণ ভীতু। মা না যদি দেখে টয়লেটেও যাবে না, রাত্রিবেলা মাকে ডাকবে, মা তুমি জেগে আছো তো, তাহলে আমি টয়লেটে যাবো। কী অবস্থা, এমনকি আমার হাজব্যান্ড পর্যন্ত এত ভীতু। তো এই অবধি বললাম, আর কিছু বলার নেই, অনেকটাই শেয়ার করলাম আমার মনে হয়। আর জীবনের এমন অনেক কথা থাকে না, যেগুলো মানুষের কাছে বললেই ভালো লাগে। তো যেমন অশরীরের ঘটনা তোমাদেরকে বললাম, এরকম না জীবনে অনেক অলৌকিক ঘটনাও আছে, যেগুলো মানুষ হয়তো বিশ্বাস করবে না বললে। আমার দরকারও নাকি বিশ্বাস করলো কি না করলে, আমি তো জানি আমি সত্যি কথা বলছি। ব্রাহ্মণের সন্তান, সত্যি কথা না বললে উপরে গেলে খুব সমস্যা হবে। সত্যি কথা সবসময় বলতে হবে, ব্রাহ্মণদের নিয়ম আছে,
ব্রাহ্মণদের, যারা ব্রাহ্মণ তারা জানে যে তাদেরকে সবসময় সত্যি কথা বলতে হয়। তো আমি সেই জন্য সত্যি কথা সবসময় বলি। তো আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো অলৌকিক কিছু ঘটনা আছে যেগুলো হয় না, মানুষের সিক্স সেন্স বেশি কাজ করে বা আইকিউ বেশি বলে। তো আমার আইকিউ খুব বেশি। এই নিয়ে পরে আর একদিন আলোচনা করব যে আইকিউ লেভেল যদি হাই হয় মানুষ কীভাবে বুঝতে পারে প্রত্যেকটা ঘটনা, ইভেন তার জীবনে পরবর্তীকালে ফিউচারে কী আসছে, ফিউচারে কী হতে পারে তার জীবনে, এখন কী চলছে, সব কিছু বুঝতে পারছে। আমি বুঝতে পারি ছোটোবেলা থেকেই আইকিউ লেভেলটা খুব বেশি হয়, জীবনে কী হবে না হবে সব বুঝতে পারি। একটা ছোট্ট কথা বলে রাখি এই প্রসঙ্গে, যেমন আমার আয়ু খুব কম, এটা আমি প্রথম থেকে জানি যে আমার যে আয়ুটা না, এটা খুব কম। আমি জানি না তোমার সাথে কতদিন আমি এইভাবে থাকতে পারো, আসতে পারো, কিন্তু তোমরা যারা পরে আমার চ্যানেল লক্ষ্য করবে বেশি দিন কিন্তু আমাকে পাবে না। আমার আয়ু খুব কম। যখন আমার অপারেশন হয়েছিল তখনই আমাকে বলে দিয়েছিল যে অপারেশন হওয়ার পর তোর 18-19 বছর বাঁচবি তুই আর। তো 18-19 বছর তো পেরিয়ে গেছে। ইনফ্যাক্ট কত বছর হয়েছে অপারেশন হয়েছে? 21-22 বছর হয়েছে অপারেশন হয়েছে। তো সেই জন্য বলছি তা না, মানুষ বুঝতে পারে, প্রত্যেকটা মানুষ তার মৃত্যুর আগে বুঝতে পারে যে মৃত্যু আসছে। মৃত্যু যদি কারোর ডোর নক করে সে বুঝতে পারে যে মৃত্যু তার জীবনে কাছাকাছি চলে এসছে। আমিও বুঝতে পারছি কী কারণে কীভাবে হবে, সাডেন ডেথ হবে না ভুগে হবে আরও নয়, বাট মৃত্যু হবে এবং সেটা খুব কাছাকাছি এসে গেছে আমার, এটা আমি বুঝতে পারি, সবসময় বুঝতে পারি। আমি আমার মেয়েকেও বলি, বড় মেয়েকে বলি সবসময় নিজে রেডি হ, তৈরি হ জীবনে। সুমনকেও সবসময় বলি। সুমন শুধু বলে, আমার হাজব্যান্ডের কথা বলছি, ও শুধু বলে তুমি বসে থাকো, তুমি বেঁচে থাকো, তুমি ছড়িয়ে ঘোরাও তাহলেই হবে। আমি এর আগের দিনের ভিডিওতে তোমাদের বলছিলাম ব্লগে যে আমি রান্নাবান্না কিছু করি না, কারণ আমার কিছু করার ক্ষমতা নেই। আমি 2 বছর আগেও করতে পারতাম, কিন্তু এখন আর পারি না। এখন যা হয় সবটাই সুমন করে, আর কিছুই আমি করি না। মৃত্যুর কথা কেন বললাম, যে বলে যা মনে আসে তা বলে দেওয়া ভালো, তাই বলে দিলাম যে হয়তো বেশি দিনের খদ্দের নয় তোমাদের কাছে, বেশি দিন বলবো না, আবদার করবো না যে আমাকে কমেন্ট করো, আমার ভিডিও থেকে আমাকে লাইক করো, বেশি দিন বলবো না, বেশি দিন জ্বালাবার জন্য আমি আসিনি পৃথিবীতে। যেটুকু এসছি বেঁচে আছে কেন যদি জিজ্ঞাসা করো, তো আমার মার জন্য বেঁচে আছে, আমার মা বেঁচে আছে, আমার মাকে আমাকে দেখতে হবে, দায়িত্ব আছে আমার। যে আমার মা যদি, যেহেতু আমাকে অনেক কষ্ট করে বড় করেছে ছোটোবেলা থেকে, সেহেতু আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে মাকে দেখা। শুধু মার জন্য আমি প্রাণটাকে ধরে রেখেছি। সমস্যাটা এখানে, সমস্যা বলবো না, এটা বড় দায়িত্ব। আমি চাই আমার মা অনেকদিন বাঁচুক, মা যতদিন বাঁচবে আমি ততদিন আছি। আমি মাকেও বলি এই কথাটা, তুমি যতদিন আছো আমি আছি। আর বললাম ঠিক আছে, তোমরা হয়তো ভাবো যে কেন এরকম বলছি, সব কথাই শেয়ার করা ভালো মানুষের জীবনে, সব কথাই শেয়ার করে দেওয়া ভালো। মানুষ কারোর নিঃশ্বাসে বিশ্বাস নেই, আর আমি যখন বুঝতেই পারছি আমার কাছে বেশি নিঃশ্বাস আর অবশিষ্ট নেই, তখন তোমার সাথে শেয়ার না করার কি আছে। তো চলো আজকে এই পর্যন্তই, আড্ডা কমপ্লিট হলো, শুধু ঢেকুর উঠে যাচ্ছে, সরি, খাইনি কিছু খিদেও পেয়েছে। তো আজকের মতো